আচ্ছা, এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এই ভিডিওতে আমি মোটামুটি অবকলন ব্যবহার করি, অবকলন বা ডিফারেন্সিয়েশন কিভাবে বস্তুর গতির অবস্থাটাকে প্রকাশ করতে ব্যবহার করা যায় সেটা নিয়ে মূলত আলোচনা করব। অবকলন তোমাদের ক্লাস অঙ্কের একটা বিশাল অংশ জুড়ে আছে, তো সেই বিশাল সবটা কিন্তু আমার জানার দরকার নেই। আমার খুব অল্প একটা অংশ জানলেই আমি বস্তুর গতির অবস্থাটাকে খুব সুন্দর রিপ্রেজেন্ট করে দিতে পারি। আচ্ছা, কিভাবে কতটা জানতে হবে সেটা নিয়ে একটু বলি। তাহলে যদি তোমার এইভাবে লেখা থাকে, মনে করো তোমার এইভাবে দেখবে লেখা থাকবে dy বাই dx, এটা কিন্তু d ইন্টু ওয়াই ডিভাইডেড বাই d ইন্টু এক্স এরকম নয়, কিন্তু এখানে dy একটা ক্ষুদ্র রাশি, ক্ষুদ্র দূরত্ব হতে পারে অথবা ক্ষুদ্র যা খুশি হতে পারে। এখানে dx ও তাই একটা ক্ষুদ্র পরিমাণ রাশি, ঠিক আছে, ভেরি স্মল মেজারেবল কোয়ান্টিটি, dy and dx both। যদি আমি এভাবে লিখি তার মানে আমাকে বুঝতে হবে এটা d বাই dx অফ y, মানে y টা হচ্ছে মেন ফাংশন, আর এটাকে বোঝাই এভাবে x সাপেক্ষে y এর পরিবর্তন, x সাপেক্ষে y এর পরিবর্তন। তার মানে এটা বোঝাচ্ছে চেঞ্জ ইন y উইথ রেসপেক্ট টু x। তার মানে এটা নিচে হরটা, এটা হচ্ছে হর ডিনোমিনেটর, আর এটা হচ্ছে লব। তাহলে যখনই আমার এই ফরম্যাটে থাকবে, যদি আমার লেখা থাকে dy বাই dx বা ddx, এটাকে বলা হয় ddx অফ y, এইভাবে যদি থাকে সেই কথাটার মানে হচ্ছে x সাপেক্ষে y এর পরিবর্তন, সব সময় হর সাপেক্ষে লবের পরিবর্তন, এইভাবে আমরা প্রকাশ করে থাকি। ঠিক আছে, বেশ একই রকম ভাবে বলি, যদি আমার লেখা থাকে dy বাই dt, তার মানে এটা বোঝাচ্ছে d dt অফ y, তাহলে এটাও একই রকম ভাবে হয়ে যাবে t সাপেক্ষে y এর পরিবর্তন। যদি আমি লিখি dx বাই dt, তার মানে এটা বোঝাবে d dt অফ x, এবং সেটা হয়ে যাচ্ছে t সাপেক্ষে x এর পরিবর্তন। প্রথমে এই জিনিসটা তোমাকে খুব ভালো করে বুঝতে হবে। যখন তুমি অঙ্কে গোটা ব্যাপারটা বুঝে যাবে তখন এটা হয়তো অনেক সহজ মনে হবে, কিন্তু এখন তো প্রথম জানছো, শুধু তাই নয়, তোমাকে এটা আবার অ্যাপ্লাইও করতে হবে। সুতরাং এই তিনটে লাইন প্রথমে ভালো করে বুঝবে যে এই রাশিগুলো আমাকে কিভাবে কি বোঝাচ্ছে। তাহলে আবার বলি, তোমাকে সবসময় মনে রাখতে হবে এইভাবে যদি প্রকাশ থাকে তাহলে মনে রাখবে হরের রাশির সাপেক্ষে লবের রাশির পরিবর্তন আমাকে বোঝাবে, রেট অফ চেঞ্জ অফ নিউমারেটর উইথ রেসপেক্ট টু দ্য ডিনোমিনেটর, এইভাবে তোমার রিপ্রেজেন্টেশনটা হবে। এবার তুমি খেয়াল করবে যে এই জিনিসগুলো কিন্তু আমাদের কণার গতির ক্ষেত্রে বহুভাবে এসে থাকে। কিরকম তুমি ভেবে দেখো, তোমাকে যদি ভি এর ডেফিনিশন বলে, যদি বলে কণার বেগ ভেলোসিটি, তুমি কি বলবে? ভেলোসিটি ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট। তো আমরা বলি সময় সাপেক্ষে সরণের হার। তার মানে অ্যাকচুয়ালি ভি ইকুয়াল টু সময় সাপেক্ষে সরণের পরিবর্তন, তাই না? সময় সাপেক্ষে সরণের পরিবর্তন, চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম যদি ভিটাকে লিখতে চাই তাহলে আমি কি লিখবো? দেখো, সময় সাপেক্ষে, তার মানে এটা হয়ে গেল হর, কার পরিবর্তন? সরণের পরিবর্তন, লব। তাহলে আমার লেখা উচিত ds বাই dt। দেখো বোঝা গেল কিনা? আগের যে আলোচনাটা করেছি সেই আলোচনার সঙ্গে যদি অ্যানালজি রাখি তাহলে আমি লিখতে পারি v ইকুয়াল টু ds বাই dt। তাহলে এটা আমাকে কি দেবে? এটা কি বোঝাবে? এটা বোঝাবে রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম। তার মানে সোজা কথায় একটা বস্তুর সরণ যদি s হয় তাহলে বস্তুর বেগ হয়ে যাবে ds বাই dt। তোমাকে সরণ দেওয়া থাকবে, সরণ থেকে যদি বেগ বের করতে হয় তোমাকে মনে রাখতে হবে সেই রাশিটাকে সময় সাপেক্ষে অবকলন করতে হবে। আপাতত এটাই খেয়াল করে রাখো। একই রকম ভাবে তোমাকে যদি বলে ত্বরণ, অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনের ডেফিনিশন কি? রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ টাইম, তাই না? রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ টাইম। তাহলে এটাকে আমি কি লিখবো? dv বাই dt। দেখো, উইথ রেসপেক্ট টু টাইম, যার সাপেক্ষে হবে সেটা হচ্ছে হর, আর যার পরিবর্তন হবে সেটা লব। তার মানে আমি লিখতে পারি f ইকুয়াল টু d dt অফ v। এই দুটো রিলেশন আপাতত তোমাকে মনে রাখতে হবে, বাকি জিনিসগুলো তোমার মনে না রাখলেও হবে।
এখন প্রশ্ন হচ্ছে এই যে ডি ডিটি, আচ্ছা আবার বলে রাখি আমাদের এক্ষেত্রে কিন্তু সবই টাইমের রেসপেক্টে, অন্য কোনো রাশির রেসপেক্টে আমাদের ফিজিক্সে আসবে না, ঠিক আছে? মোস্টলি টাইমের রেসপেক্টে 90%, 10% আছে যেখানে স্মরণের রেসপেক্টও আমরা রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? আমি বলে রাখি, পরে আবার প্রমাণ করবো এটাকে লেখা যায় ভি ডিভি বাই ডিএক্স। কোনো এক সময় হয়তো কাজে লাগবে, তখন আমি জিনিসটাকে আলোচনা করব। আপাতত মনে রাখো আমার যত অঙ্ক থাকবে 90% ক্ষেত্রে আইদার দিস অর দিস, মানে টাইমের রেসপেক্টে হয় তোমাকে স্মরণের ডিফারেন্সিয়েশন করতে হবে অথবা বেগের ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ডিফারেন্সিয়েশন কিভাবে করব। তো বলে রাখি এই যে ডি বাই ডিটি এটাই কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে ওই রেট অফ চেঞ্জ ওই ব্যাপারটা বোঝাচ্ছে, রেট অফ চেঞ্জ পরিবর্তনের হার, এই জিনিসটা বোঝাচ্ছে ডি বাই ডিটি, ঠিক আছে? এটাই হচ্ছে মেন ডিফারেন্সিয়েশন অপারেটর। যখনই আমি ডি বাই ডিটি সেটাই বোঝাই রেট অফ চেঞ্জ। তুমি আবার ভেবে দেখো না, এখানে কি লিখলাম ডি বাই ডিটি অফ এস, তার মানে কি রেট অফ চেঞ্জ অফ এস, রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট মানে ভেলোসিটি, ঠিক আছে? এখানে চলে এসো ডিভি বাই ডিটি, তাহলে এটা রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি মানে কি বেগ পরিবর্তনের হার, তাকে কি বলে? ত্বরণ। বোঝাতে পেরেছি? বেশ, এবার তোমার প্রশ্ন হচ্ছে যে আমি কিভাবে ডিফারেন্সিয়েশন করব। আমি তো ডিফারেন্সিয়েশন প্রবাবলি তোমাদের অঙ্কে এখনো হয়নি, বা হলেও বেসিক ফাংশন বা সিম্পল ব্যাপারগুলো আশা হলে হতে পারে। তো যাই হোক, আবার বলছি আমি শুধুমাত্র অঙ্কের স্বার্থে কতগুলো ছোট ছোট স্টেপ দেখাবো, গোটা ডিফারেন্সিয়েশন কিন্তু তোমাদের অঙ্কের স্যারই করাবে না। আচ্ছা, এবার ডিফারেন্সিয়েশন করব কি করে? তাহলে তার জন্য আইদার আমার কিছু ফর্মুলা দরকার, বা ফর্মুলা বা প্রসেস দরকার, বা দেখে নাও। তো আমি তোকে একটু ফর্মুলা বলে দিচ্ছি। যদি ডি বাই ডিটি আমাদের যেটুকু লাগবে টি টু দি পাওয়ার এন এই ফরম্যাটে থাকে, তাহলে সেক্ষেত্রে মনে রাখবে এটার রেজাল্ট হয়ে যাবে এন টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আমার মনে হয় না এটা খুব একটা কঠিন সূত্র, খুব সহজে। যেমন মনে করো আমাকে একটা অ্যাপ্লিকেশন দিল, মনে করো ডি বাই ডিটি অফ টি কিউব দিয়ে দিল, কত হবে নির্ণয় করো। তাহলে এখানে n এর মান কত? 3, তাহলে এটা হয়ে যাবে 3 টি টু দি পাওয়ার 3 মাইনাস 1, তাহলে এটা পড়ে থাকবে 3t স্কয়ার। কঠিন কিছু একদমই নয়, এটা আমরা করতে পারবো, তাই না? বেশ, আরেকটু তোমাকে বলে রাখি, কারণ আরেকটু লাগবে তোমার, কিন্তু মনে রাখবে তোমার এটাই হচ্ছে বেসিক ফর্মুলা। এখন বলছি যদি তোমার এরকম থাকতো, সাপোজ ডি বাই ডিটি একটা এ দিয়ে কনস্ট্যান্ট দিয়ে গুণ হয়ে গেল, সাপোজ এ না দিয়ে আমি একটা কনস্ট্যান্ট ডি বলছি, সাপোজ তোমাকে 4t টু দি পাওয়ার n দিয়েছে, তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা কি হবে? তো বলে রাখি কনস্ট্যান্ট টার্মগুলোর উপর কোনোদিন ডেরিভেটিভ হবে না। তাহলে কি হবে? যেটার সাপেক্ষে বলছি সেই প্যারামিটারগুলোর উপরেই কিন্তু অ্যাপ্লিকেশন হবে, বাকিগুলো কনস্ট্যান্ট হিসেবে বাইরে চলে আসবে। মানে এটা সমান আমি লিখতে পারি 4টা বাইরে চলে এলো, তোমার চলে এলো ডি বাই ডিটি অফ টি টু দি পাওয়ার n। এবার তুমি তোমার ফর্মুলা লাগাও, ফর্মুলা হয়ে যাচ্ছে n টি টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে যত কনস্ট্যান্ট টার্ম থাকবে সেই কনস্ট্যান্ট টার্মের উপর ডেরিভেটিভের অপারেটরটা কোনোভাবেই অ্যাপ্লিকেবল হবে না। আরো আগে থেকে বলে রাখি ডেরিভেটিভ অফ এনি কনস্ট্যান্ট টার্ম ইজ অলওয়েজ জিরো। কোন কনস্ট্যান্ট টার্মের যদি ডেরিভেটিভ সোজাসুজি করি, তাহলে সেক্ষেত্রে গুণফল হিসেবে না থেকে যদি যোগফল হিসেবে থাকে, তাহলে কিন্তু জিরো হয়ে যাবে। যেমন মনে করো এরকম যদি থাকতো যে ডি বাই ডিটি তোমাকে বললো টি টু দি পাওয়ার n প্লাস মনে করো বললো 10, তাহলে সেক্ষেত্রে কত হবে? সেক্ষেত্রে তুমি এভাবে ভাবতে পারো, যোগের ফর্মুলা যদি থাকে, যোগের ফর্মুলা আরেকটু এলাবোরেট করে একটু ব্যাখ্যা করি, তারপর আবার কনস্ট্যান্টের ব্যাপারটা আসবো। মনে করো তোমাকে এরকম যোগ দিয়েছে বা বিয়োগের টার্মে দিয়েছে, তোমাকে বলেছে ডি ডিটি অফ টি টু দি পাওয়ার n প্লাস টি টু দি পাওয়ার n, এইভাবে দিয়েছে। আর একটু বিস্তৃত করে দিচ্ছি, এটা a টি টু দি পাওয়ার n b টি টু দি পাওয়ার n। তো বলে রাখি এখানে a আর b টা কনস্ট্যান্ট। তাহলে তাই যদি হয় তুমি প্রথমে ধাপে ধাপে ভাববে, প্রথম করছো, তাহলে ইকুয়াল টু এটা হয়ে যাবে ডি ডিটি অফ a টি টু দি পাওয়ার n প্লাস ডি ডিটি অফ b টি টু দি পাওয়ার n। ব্যাপারটা বোঝা গেল? যদি প্লাস বা মাইনাস থাকে তাহলে এই রকম ভাবে চেঞ্জ হবে, মানে আলাদা আলাদা করে টার্ম ওয়াইজ আমরা ডিফারেন্সিয়েশন করব। এবার তুমি এটার জন্য ফর্মুলা বসাও, এটা বাইরে চলে আসবে, m এর জন্য m টি টু দি পাওয়ার n মাইনাস 1 আর b এর জন্য হয়ে যাবে n টি টু দি পাওয়ার n মাইনাস 1। আশা করছি বোঝা গেছে। এবার যেটা কনস্ট্যান্ট টার্মের ব্যাপার বলছিলাম, d dt অফ সাপোজ তোমাকে দেওয়া আছে টি টু দি পাওয়ার m প্লাস 10, তাহলে এটার জন্য ফার্স্ট টার্মের উপর যখন করবে তাহলে এটা হলো d dt t
টি টু দি পাওয়ার m প্লাস ডি ডিটি অফ 10। তাহলে বলে রাখি ফার্স্ট টার্মটার জন্য এতক্ষণে মুখস্থ হয়ে যাবার কথা, সেকেন্ড টার্মটা কিন্তু জিরো। কনস্ট্যান্ট টার্মে যদি আলাদাভাবে ডিফারেন্সিয়েশন থাকে দ্যাট উইল গিভ ইউ জিরো। ঠিক আছে, তাহলে তোমাকে এই জিনিসটা মনে রাখতে হবে, এই স্টেপটা মনে রাখতে হবে, এই স্টেপটা মনে রাখতে হবে। এই তিনটে স্টেপ প্রথমেই তুমি খাতায় আলাদাভাবে গোটা ভালো করে লিখে নেবে এবং লিখে ভালো করে অবজার্ভ করবে যে কিভাবে জিনিসটা করা হয়েছে। ঠিক আছে, কারণ ডিফারেন্সিয়েশন একদম তোমাদের কাছে নতুন, অঙ্কে আশা করছি ধরে নিচ্ছি হয়নি, সেই ডিফারেন্সিয়েশনের একটা ক্ষুদ্র অংশ আমি আলাদা করে বের করে নিয়েছি, তোমাদের কাছে উপস্থাপন করেছি। এবার সেই জিনিসটা তোমাকে ব্যবহার করতে হবে, শুধু জানলে হবে না। ঠিক আছে, তাহলে এই তিনটে ইকুয়েশন তুমি মাথায় রেখে দিয়েছো, আমি ধরে নিলাম। কি রকমের অঙ্ক আছে এবার একটু দেখা যাক। দেখো প্রথম অঙ্ক আমি করছি, প্রথমেই বলেছে যে সাপোজ দ্য ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিকেল ইজ প্রপোর্শনাল টু স্কোয়ার অফ টাইম। ঠিক আছে, এরকম প্রশ্ন দিয়েছে যে টি সময়ে একটি কণা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। The displacement of a particle is given to be proportional to square of time. প্রশ্ন কি দিয়েছে? প্রশ্ন দিয়েছে you will have to find out whether the particle is moving with uniform velocity or uniform acceleration. অর্থাৎ তোমাকে এখান থেকে অ্যানালিসিস করে বলতে হবে কণাটি সমবেগে গতিশীল নাকি সমত্বরণে গতিশীল। কিভাবে করব? তাহলে পরিষ্কার এই জিনিসটা দেওয়া আছে যে সরণ প্রপোর্শনাল টু সময়ের বর্গ। তাহলে এখান থেকে আমি একটা ইকুয়াল চিহ্ন যদি দিই তাহলে তুমি জানো একটা কনস্ট্যান্ট আছে এবং এই কনস্ট্যান্টটাকে বলা হয় সমানুপাতিক ধ্রুবক। করলাম। আচ্ছা, আমাকে চেয়েছে বেগ বা ত্বরণ চেয়েছে অ্যানালিসিসের জন্য। তাহলে প্রথমে লিখে ফেলবে বেগ v, কি হবে d বাই dt অফ s, অলরেডি শিখে গেছি। তাহলে এটা হয়ে যাচ্ছে d বাই dt, s মানে হচ্ছে k t স্কয়ার। তাহলে পড়ে থাকছে k টা বাইরে চলে আসবে, t টু দি পাওয়ার n এর মতো ভাবো, তাহলে 2 t টু দি পাওয়ার 2 মাইনাস 1। তাহলে তোমার পড়ে থাকছে 2k ইনটু t, দিস ইজ ভেলোসিটি। এবং তুমি ভালো করে অবজার্ভ করো v ইজ অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু t, যেহেতু 2k ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে কি v প্রপোর্শনাল টু t মানে সময় যত বাড়বে বেগ তত বাড়বে। তার মানে obviously this is not uniform velocity. Velocity will change with time. v proportional to t means velocity will change with time. So if velocity changes with time, we cannot infer that the particle is moving with uniform velocity. যেহেতু কণাটি বেগ সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হচ্ছে, সুতরাং আমি কখনোই বলতে পারবো না যে কণাটি সমবেগে গতিশীল। তাহলে নেক্সট চলে যাওয়া যাক ত্বরণে। তোমাকে প্রশ্ন দিয়ে সমত্বরণ না সমবেগ? সমবেগ হচ্ছে না, তাহলে সমত্বরণই হওয়া উচিত, দেখা যাক হচ্ছে কিনা। তাহলে ত্বরণ f ইকুয়াল টু d dt অফ v। আচ্ছা, তাহলে এটা পড়ে থাকছে d dt, বেগের মান বসাও 2kt। দরকার হলে এটাকে একটা ইকুয়েশন নাম্বার দিয়ে দাও, এটাকে 1 নম্বর দিয়ে দাও, এখানে 1 নম্বর ব্যবহার করেছো তাহলে 1 নম্বর হতে, এটা 2 নম্বর দিয়ে দাও, এখানে পাশে লিখে দাও 2 নম্বর হতে, তাহলে 2k টা বাইরে চলে আসবে, t টু দি পাওয়ার n, তাহলে টু দি পাওয়ার হচ্ছে 1, তাহলে 1 t টু দি পাওয়ার 1 মাইনাস 1। দেখো পড়ে থাকছে 2k ইনটু t টু দি পাওয়ার 0, এবার t টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে তোমার পড়ে থাকছে f ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে কি কণাটির ত্বরণ সময়ের উপর নির্ভর করছে না। f does not contain any time limit related term, so f is constant, so the particle is moving with uniform acceleration. যেহেতু ত্বরণের মধ্যে সময় নির্ভর কোনো পদ নেই, সুতরাং আমি বলতে পারি যে ত্বরণ সময়ের উপর নির্ভর করে না, সুতরাং কণাটি সুষম ত্বরণে গতিশীল।